হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি কিছু সাধারণ বা কতিপয় কিছু প্রশ্নপাতি শিক্ষার্থীদের মনে থেকে থাকা বা তারা বিভিন্ন সময় আমাকে প্রশ্নগুলো করেছে, সেসব প্রশ্নগুলির আজকে কিছু এক্সপ্লেনেশন এবং আমার থটসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো সাধারণত কতিপয় কিছু প্রশ্নপাতি থাকে যে ভাইয়া কোন ইউনিভার্সিটির পরিস্থিতি কেমন, অমুক ইউনিভার্সিটির ওই বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টটা কেমন, আমি এত নাম্বারে ওই ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্টটা পাবো কিনা, সেটার অবস্থা কেমন, ঠিক আছে। অথবা আমি অপশনাল হিসেবে অমুক সাবজেক্ট উত্তর করেছি, আমি কি এই বিষয়টা পাবো কি না, ঠিক আছে। এইরকম কতিপয় কিছু সাধারণ প্রশ্ন থাকে শিক্ষার্থীদের মনে সবসময় ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে। তো সেগুলো আমি মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে তোমাদের সামনে হাজির হলাম। তো আশা করি এই ভিডিওর কথাগুলো শোনার মাধ্যমে তোমার কনফিউশনটা অনেকাংশে ক্লিয়ার হবে এবং আমি ল্যাপটপের স্ক্রিনে কিছু ছবি দেখানোর মাধ্যমে আমি কথাগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি তোমরা কথাগুলো শুনবে এবং শোনার মাধ্যমে তোমাদের কনফিউশনগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা বিশ্ববিদ্যালয় পরিচিতি, মানে একেবারে সংক্ষিপ্ত আকারে একটা বিশ্ববিদ্যালয় পরিচিতি তুলে ধরছি। তো এখানে আমি তিনটা ক্যাটাগরাইজ করছি। এখানে ফার্স্টে একেবারে পুরাতন ইউনিভার্সিটি, যেগুলো 2000 সনের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে মোটামুটি পুরাতন ইউনিভার্সিটির একটা পজিশন করেছি, যেটা 2000 সন বা তারপরে প্রতিষ্ঠিত। আরেকটা সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়, যা আমি চিন্তা করছি যে 2016 বা তারপর থেকে গড়ে ওঠা ইউনিভার্সিটিগুলো একটা ক্যাটাগরি। তো সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি, এই কথাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এই কথাটার মধ্যে আসলে কিছুটা সিগনিফিকেন্স আছে। পুরাতন বিশ্ববিদ্যালয় মানে সেই ইউনিভার্সিটিটার বয়সও অনেক হয়েছে এবং সেখানে যেই বিষয়গুলো পড়ানো হচ্ছে বা যে বিষয়ের ডিগ্রি দেওয়া হচ্ছে, সে সকল বিষয়গুলোর ফ্যাসিলিটিস বলো, টিচার্স সংখ্যা বলো, একটু অন্যান্য যেগুলো মানে সেকেন্ড আর থার্ড ক্যাটাগরির মধ্যে যেগুলো পড়ে মোটামুটি পুরাতন এবং সাম্প্রতিক সময় গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়, তাদের চেয়ে এখানকার টিচার্স ফ্যাসিলিটিস একটু বেটার পাওয়া যায়, ঠিক আছে। এই কারণে এটাকে আমি পুরাতন ইউনিভার্সিটি একটা ক্যাটাগরাইজ করছি। তারপর মোটামুটি পুরাতন, তারপর সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এবার তাহলে জেনে নেওয়া যাক আমার পুরাতন বিশ্ববিদ্যালয়গুলো কোনগুলো। আশা করি ভিডিওর স্ক্রিনে লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমি এগুলোর কোনো ক্রম হিসেব করে দিইনি আসলে, এগুলো জাস্ট একটা সিরিয়াল ওয়াইজ কিছু নেম। যেমন এইখানে আমি সব ক্ষেত্রে শর্ট ফর্ম ইউজ করছি, যাতে করে আমার সময়টা আমি সেভ করতে পারি। এখানে জেএনইউ আছে, জেএনইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটি। তারপর সাস্ট, শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আইইউ মিন্স ইসলামিক ইউনিভার্সিটি। কেইউ মিন্স খুলনা ইউনিভার্সিটি। এইচএসটিইউ মিন্স হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এনএসটিইউ মিন্স নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এমবিএসটিইউ মিন্স মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এগুলো হলো আমার পুরাতন ক্যাটাগরাইজড ইউনিভার্সিটি। এখানে আমার এনএসটিইউ, এই ইউনিভার্সিটিটা নিয়ে অনেকে আসলে অনেক মতবাদ করে। সেটা আসলে 2000 সনের পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছে, মোটামুটি যতটুকু আমার ধারণা। বাট তারপরে এটাকে আমি পুরাতন ইউনিভার্সিটি ক্যাটাগরিতে রেখেছি, কারণ সেটার প্রোগ্রেসটা যথেষ্ট ভালো, ঠিক আছে। তারপর সেকেন্ড ফেজে আসতেছে আমার মোটামুটি পুরাতন বিশ্ববিদ্যালয়, যা 2000 সনের পরে প্রতিষ্ঠিত। সেগুলো সিওইউ মিন্স কুমিল্লা ইউনিভার্সিটি। বিআরইউআর মিন্স বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। বিইউ মিন্স বরিশাল ইউনিভার্সিটি। জাস্ট মিন্স যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। পিএসটিইউ মিন্স পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। বিএসএমআরএসটিইউ মিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আরএমএসটিইউ মিন্স রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। পিইউএসটি মিন্স পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তারপর থার্ড ফেজে যাচ্ছে আমার সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা ইউনিভার্সিটি। সাম্প্রতিক সময় মিন্স এসব ইউনিভার্সিটিগুলো একেবারেই নতুন, যার কারণে এসব ইউনিভার্সিটিতে তোমার যেসব বিষয়গুলো আসলে পড়ানো হচ্ছে ওসব বিষয়ে তারা যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত সুযোগ সুবিধা আসলে এনশিওর করতে পারেনি,
চেষ্টা করছে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের গুণাগুণ মান সব কিছু ইনক্রিজ করার, বাট স্টিল এখনও পর্যন্ত তারা সেটা এনশিওর করতে পারেনি, কারণ এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। সো আস্তে আস্তে হয়ে যাবে, বাট যেহেতু তোমরা রিসেন্টলি অ্যাডমিশন নিবে ইউনিভার্সিটিগুলোতে, সো তার সাপেক্ষে যদি বলি, সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা ইউনিভার্সিটির মধ্যে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, RUB মিন্স রবীন্দ্র ইউনিভার্সিটি, BDU মিন্স বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, SHU মিন্স শেখ হাসিনা ইউনিভার্সিটি, MSTU মানে হচ্ছে তোমার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, BSMRU মিন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, CSTU মিন্স চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, SSTU মিন্স সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। শেষের দুটাকে আমি মার্ক করতে বলবো, এই দুটা একেবারেই নতুন ইউনিভার্সিটি এবং সম্ভবত এই দুটার যাত্রা হচ্ছে তোমাদের অ্যাডমিশন দিয়ে আসলে শুরু হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রমের যাত্রা। সো লাস্ট দুইটা একেবারেই নতুন ইউনিভার্সিটি, এবং সর্বশেষ ইউনিভার্সিটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা ফিরোজপুরে অবস্থিত। ঠিক আছে, এখানে বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নেই। সেকেন্ড ক্যাটাগরিতে একটা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, আবার থার্ড ক্যাটাগরিতে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি রয়েছে। দুইটা বিশ্ববিদ্যালয়ের নামই কিন্তু একই, কিন্তু দুই জায়গায় অবস্থিত। যেমন সেকেন্ড ক্যাটাগরি অর্থাৎ মোটামুটি পুরাতন বিশ্ববিদ্যালয়ের যে ইউনিভার্সিটিটা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা আমার কিশোরগঞ্জে অবস্থিত, আর থার্ড ক্যাটাগরিটা আমার পিরোজপুরে অবস্থিত। তো এই হলো মোটামুটি একটা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, এবং এটা দিয়ে আমি মোটামুটি একটা তোমাদের পরিচিত করানোর চেষ্টা করলাম যে পুরাতন ইউনিভার্সিটিগুলো কোনগুলো, মোটামুটি পুরাতন আর সাম্প্রতিকগুলো, অর্থাৎ এর মাধ্যমে আমি হচ্ছে তাদের ফ্যাসিলিটিস বা তাদের গুণাগুণ সম্পর্কে একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সট আমরা যদি পরবর্তীতে চলে যাই, আচ্ছা পরবর্তী স্লাইডে এসেছে আমার ইউনিভার্সিটিগুলোর ক্যাটাগরিজ। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের একটা মতামত, এটার সাথে অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো প্ল্যাটফর্মের মতামতকে তোমরা মিলানোর চেষ্টা করবে না। এটা সম্পূর্ণ আমাদের দিককার মতামত, এবং এটার সোর্স সম্পূর্ণ আমরাই। এক একজনের ধারণা মতো ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং এক রকম হয়ে থাকে, বাট আমরা যেটা করেছি, আমরা হচ্ছে তোমার এখানে ফ্যাসিলিটিস এবং টিচার্স সংখ্যা, ল্যাবের গুণাগুণ কেমন সেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তোমার একটা কোর্স কমপ্লিট করার জন্য যেই এলিমেন্টসগুলো দরকার পড়ে সেগুলোর অ্যাভেলেবিলিটি এবং ইউনিভার্সিটির প্রোগ্রেস করার একটা ধারার উপর ডিপেন্ড করে আমরা সাধারণত ইউনিভার্সিটিগুলোকে ক্যাটাগরাইজ করেছি। তো এখানে ইউনিভার্সিটিগুলোর ক্যাটাগরাইজের মধ্যে আমি সেটাকেও 3 ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে আমার টপ ইউনিভার্সিটি, যেগুলোতে আমি মোটামুটি ভালো সুযোগ সুবিধা পাবো বা পাচ্ছি বা সামনে আরও পেতে পারি, সেগুলোকে আমি টপ ইউনিভার্সিটিস বলেছি। ঠিক আছে, মিডল ইউনিভার্সিটি মানে হচ্ছে যেগুলোতে তোমার টিচার সংখ্যা আছে ভালো, ল্যাব ফ্যাসিলিটিস একটু তোমার দুর্বল বা সামনে আরও হবে, কিন্তু সময় সাপেক্ষ বিষয় সেগুলোকে আমি মিডল রেঞ্জে রেখেছি। আর লো ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি রেখেছি যেগুলোতে হচ্ছে তোমার একেবারেই মানে অনেকাংশেই ল্যাব ফ্যাসিলিটিস নেই বললেই চলে, এবং যেগুলো হচ্ছে তোমার নতুন টাইপের বিশ্ববিদ্যালয় সেগুলোকে আমি লো ক্যাটাগরির অন্তর্ভুক্ত করেছি। তো টপ ইউনিভার্সিটিসের মধ্যে আমাদের চিন্তার সাপেক্ষে টপ ইউনিভার্সিটিস কোনগুলো, তাহলে আমাদের চিন্তার সাপেক্ষে টপ ইউনিভার্সিটিসের মধ্যে আমি রেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামীয় বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মিডল ইউনিভার্সিটির মধ্যে কোনগুলো রেখেছি? মিডল ইউনিভার্সিটির মধ্যে রেখেছি আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অ্যান্ড বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এগুলোকে আমরা মিডল রেঞ্জের ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করেছি। আর সর্বশেষ লো ক্যাটাগরির ইউনিভার্সিটি তাহলে আমরা কোনগুলো রেখেছি? লো ক্যাটাগরি ইউনিভার্সিটি হচ্ছে আমার শেখ হাসিনা ইউনিভার্সিটি, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি এবং সব একেবারে নতুন সংস্করণ অর্থাৎ নতুন দুইটা ইউনিভার্সিটিকে আমরা একেবারে লো ক্যাটাগরি ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করেছি। আমি এটাকে ক্যাটাগরাইজ করার পিছনে সিগনিফিকেন্সটা বলেছি। এবং আরেকটা কথা হচ্ছে, এটা দিয়ে আসলে কেউ জাজ করবে না যে অমুক ইউনিভার্সিটি ভালো তো অমুক ইউনিভার্সিটি খারাপ, সেটা আসলে জাজ করার কোনো দরকার নাই। এটা জাস্ট আমরা হচ্ছে কি ফ্যাসিলিটিস এবং বিভিন্ন গুণাগুণের দিকের সাপেক্ষে সেটাকে আমরা ক্যাটাগরাইজ করেছি। এর মানে এই না যে তোমার লো ক্যাটাগরি যে ইউনিভার্সিটিতে তোমার চান্স হচ্ছে সেই ইউনিভার্সিটি খারাপ বা সেই ইউনিভার্সিটিতে পড়লে তুমি লো ফিল করবা, বিষয়টা এমন না, ঠিক আছে? ওরকম কোনো কিছু চিন্তা করা বা ওরকম কোনো কিছু ধ্যান ধারণা দেওয়াও আমাদের ইচ্ছার মধ্যে নেই, ঠিক আছে? আমরা জাস্ট এটাকে ফ্যাসিলিটিসের সাপেক্ষে ভাগ করেছি। সো এখানে যার যার যেটা পছন্দ হইতে পারে সেটা তুমি নিতে পারো। এমন অনেকের হতে পারে যে টপ ইউনিভার্সিটিস পছন্দ না, বাসার দূরত্ব প্লাস ফ্যামিলির মতামতের সাপেক্ষে সে লো কোনো ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটিতে পড়লো অথবা মিডল রেঞ্জের কোনো ইউনিভার্সিটিতে পড়লো, ঠিক আছে? ইটস আপ টু ইউ। বিশ্ববিদ্যালয় চয়েস তোমার এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়টাও আসলে তুমিই বহন করবা। সো সেটা তুমি তোমার মতো নিতে পারবা, তোমার চয়েসটা সবসময় টপে থাকবে, ঠিক আছে? সেটা আমার চয়েসের সাথে নাও মিলতে পারে অথবা আমার চয়েসকে যে খুব বেশি প্রাধান্য দিতে হবে বিষয়টা এমন না, তুমি তোমার ওন চয়েসকে প্রাধান্য দিবা এবং নিজের মতো করে সাবজেক্টগুলো সাজাবা, সেটাই অনুরোধ থাকলো, ঠিক আছে? তো মোটামুটি এই হলো ইউনিভার্সিটির একটা ক্যাটাগরি, সেটা নিয়ে কথাবার্তা বললাম। এবার আসা যাক আমাদের নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট স্লাইডটা হচ্ছে আমার প্রশ্ন যে কোন সাবজেক্ট উত্তর করলে আসলে কি কি পাবো। এটা নিয়ে আসলে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। ইভেন এটা নিয়ে হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগেও প্রশ্ন ছিল, অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরও আসলে প্রশ্ন রয়েছে। সো ওই কারণে এই জিনিসটাকে আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। তো যারা হচ্ছে তোমার অপশনাল হিসেবে বা ঐচ্ছিক হিসেবে আমার গণিত প্লাস জীববিজ্ঞানকে দাগিয়েছে, তারা জিএসটির ইউনিভার্সিটিগুলোর মধ্যে জিএসটি ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সকল সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা গণিত প্লাস বাংলা অথবা ইংরেজি দাগিয়েছ, তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবে শিওর, প্লাস আমাদের যেগুলো লাইফ সায়েন্স সাবজেক্ট বলে থাকি অর্থাৎ জীববিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট সেগুলো তোমরা পাবে না, সাথে তোমরা পিওর সাবজেক্টের মধ্যে বোটানি জুলজি পাবে না। এই হলো গণিত প্লাস যারা বাংলা বা ইংরেজি দাগিয়েছে তাদের জন্য। এবং আরেকটা ক্যাটাগরিজ হচ্ছে যারা জীববিজ্ঞান প্লাস বাংলা অথবা ইংরেজি দাগিয়েছ, তোমরা লাইফ সায়েন্সের সকল সাবজেক্ট পাবে এবং তোমরা পিওর সাবজেক্টও পাবে, কিন্তু তোমরা সেখানে গণিত নাও পেতে পারো, স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান নাও পেতে পারো, ঠিক আছে? এগুলো ব্যতীত আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ব্যতীত বাকি সকল সাবজেক্ট তোমরা পাবে। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি, আশা করি আর রিপিটও করতে হবে না, ঠিক আছে? সো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। নেক্সট স্লাইডটা হচ্ছে একটা সার্ভে টাইপের, ঠিক আছে? এটা মানে একেবারে যে সত্যি হবে বিষয়টা এমন না, একটু এদিক ওদিক হতে পারে, বাট এটা আমাদের একটা ধারণা যেটা মনে করলাম যে তোমাদের সাথে শেয়ার করলে তোমরা একটা আইডিয়া পাবা যে কত নাম্বারে আসলে কোন সাবজেক্টগুলো পেতে পারো, ঠিক আছে? এখন এইখানেও কথাবার্তা রয়েছে, এখানে কথাবার্তা হচ্ছে যে রেঞ্জগুলো দিয়েছি সেগুলো কি আসলে অপশনাল হিসেবে যে তিনটা অপশন আমি আগের স্লাইডে শো করেছিলাম, এই যে এখানে যে তিনটা স্লাইড আমি শো করেছি তিনটা অপশন আমি শো করেছি, সকল অপশনের জন্য কি আমার পরবর্তী স্লাইডের অপশনগুলো অ্যাপ্লিকেবল? এটার বিষয়ে বলতে গেলে এটা হচ্ছে 50-50 কেস। এটা হচ্ছে তোমার ইয়েসও হইতে পারে আবার নো হইতে পারে। ইয়েস কেন হইতে পারে? ইয়েস হইতে পারে কারণ অনেক ইউনিভার্সিটিতে এমন রয়েছে যে জীববিজ্ঞান প্লাস বাংলা অথবা ইংরেজি লাগিয়েও তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে পারো, আবার অনেক ইউনিভার্সিটিতে এমন রয়েছে যে তোমাকে হচ্ছে জীববিজ্ঞান ম্যাথ তুমি স্কিপ করলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাও পেতে পারো, ঠিক আছে? সো দেয়ার ইজ এ কনফিউশন অ্যান্ড এখানে একটা ব্যাটেল রয়েছে, তার কারণে এটা আমি 50-50 বলবো, ঠিক আছে? সো বাট এখানে হচ্ছে মোটামুটি অগ্রাধিকার পাবে যারা গণিত প্লাস জীববিজ্ঞান অথবা গণিত প্লাস বাংলা অথবা ইংরেজি দাগিয়েছে, তারা একটু বেশি অগ্রাধিকার পাবা এসব রেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে? সো এইসব রেঞ্জের ক্ষেত্রে
আচ্ছা, সো এইসব রেঞ্জের ক্ষেত্রে আমি যদি আসি আস্তে আস্তে, আমি প্রথমে দিয়েছি মার্ক রেঞ্জ যাদের হচ্ছে 43 হতে একেবারে হায়েস্ট যেটা নাম্বার, এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে যে নাম্বারটা হায়েস্ট হয়েছে সেটা হলো 75। তো 43 থেকে 75 যে মার্ক রেঞ্জটা রয়েছে তাদের ক্ষেত্রে আমি কমেন্ট করেছি যে তারা ভালো ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট অথবা যে কোনো সাবজেক্ট তারা পেতে পারে, অর্থাৎ তারা ভালো ইউনিভার্সিটির যে কোনো একটা সাবজেক্ট তারা দখল করে নিতে পারবে। এবং যদি আরও বেটার ইউনিভার্সিটি চাও, আরও বেটার সাবজেক্ট চাও, তাহলে আমার কমেন্টটা থাকলো যে মধ্যম ইউনিভার্সিটিগুলোর ভালো অথবা যে কোনো সাবজেক্টও তুমি নিতে পারো। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটা কমেন্ট হচ্ছে মানে ন্যূনতম কয়টা ইউনিভার্সিটিতে আসলে অ্যাপ্লাই করা যায় বা ন্যূনতম কয়টা ইউনিভার্সিটিতে আসলে অ্যাপ্লাই করলে তোমার জন্য সেফ। তো আমি বলবো ন্যূনতম তুমি এখানে 7 থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, তার বেশি করলে তো আরও ভালো, তোমার জন্য সুযোগটা বাড়বে। সো আমি বলবো ন্যূনতম তুমি 7 থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, এবং প্রথমে হয়তো তোমার একটা সাবজেক্ট আসতে পারে তোমার নাম্বারের ভিত্তিতে, পরবর্তীতে সেটা মাইগ্রেশন করে আস্তে আস্তে আরও ভালো সাবজেক্টের দিকে চলে যেতে পারে। এই হলো প্রথমে হচ্ছে কি যারা মার্ক রেঞ্জ 43 থেকে 75। তারপর নেক্সট হচ্ছে যাদের মার্ক রেঞ্জ 40 থেকে 42 প্লাস রেখেছি, তারা হচ্ছে তাদের ক্ষেত্রে আমার কমেন্ট থাকলো যে ভালো বিশ্ববিদ্যালয়ের পিওর অথবা মধ্যম বিশ্ববিদ্যালয়ের মোটামুটি ভালো সাবজেক্ট আসতে পারে। সো এগুলো হচ্ছে তোমার ফার্স্টের দিকে হয়তো ফার্স্ট মেরিটের দিকে এরকম আসতে পারে, পরবর্তীতে তোমার সেটা মাইগ্রেশন করে আরও ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে অথবা নাও আসতে পারে। সেটা ডিপেন্ড করছে কেমন প্রোগ্রেস হচ্ছে মাইগ্রেশনের, বা কতজন স্টুডেন্ট সিট বাতিল করছে অন্যান্য ইউনিভার্সিটিতে শিফট হচ্ছে। ঠিক আছে, সব কিছু এটার উপর ডিপেন্ড করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি জিএসটির এই সাবজেক্টের ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে আমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু এখনও হয়নি, সো একটু প্রথমে হচ্ছে কি সাবজেক্টের প্রোগ্রেসটা বা মাইগ্রেশনের প্রোগ্রেসটা একটু আস্তে আস্তে হলেও পরবর্তীতে যখন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তখন তার সাবজেক্ট চয়েস স্টার্ট হলে অনেক শিক্ষার্থী আসলে তাদের পছন্দের সাবজেক্ট যদি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় পেয়ে যায় তারা সেখানে শিফট করতে পারে। সো এখানে জিএসটিতে সাবজেক্ট ওই সাবজেক্টে খালি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেভাবে হচ্ছে কি অনেকগুলো শিক্ষার্থী আসলে বিভিন্ন জায়গায় শিফট হয়ে যায় এবং সেটার কারণে মাইগ্রেশনটা হতে থাকে। ঠিক আছে, সো মাইগ্রেশন কেমন হবে কী হবে সেটা ডিপেন্ড করতেছে আসলে নেক্সট অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এগ্রিকালচার অ্যাডমিশন ভর্তি পরীক্ষার উপর, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোর ওয়েটিং লিস্ট বা মেরিট লিস্ট কতটুক যাচ্ছে তার উপর। ঠিক আছে, সো যারা 40 থেকে 42 তাদের ক্ষেত্রে আমি বললাম যে ভালো ইউনিভার্সিটির পিওর সাবজেক্ট আসতে পারে অথবা মধ্যম ইউনিভার্সিটির মোটামুটি একটা ভালো সাবজেক্ট আসতে পারে, আবার মাইগ্রেশন করে ভালো সাবজেক্ট করার একটা ভালো সাবজেক্ট আসার একটা সম্ভাবনা রয়েছে এবং ভালো সম্ভাবনা রয়েছে। তো তাদের ক্ষেত্রে কয়টা আবেদন করতে পারবেন? ন্যূনতম আপনি 10 থেকে 12টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে আপনি মোটামুটি সেফ থাকবেন। তার চেয়ে বেশি যদি আপনি করেন কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছে অনুসারে আপনি করতে পারবেন। ঠিক আছে, ইটস আপ টু ইউ। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম যে আপনি 10 থেকে 12টা ইউনিভার্সিটি করলে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনার একটা সাবজেক্ট চলে আসবে। তারপর মার্ক রেঞ্জ যাদের 38 থেকে 40 তাদের ক্ষেত্রে আমার কমেন্ট থাকলো যে তারা মধ্যম বিশ্ববিদ্যালয়ের পিওর অথবা নিম্ন ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোর ভালো সাবজেক্ট অথবা যে কোনো সাবজেক্ট তারা পেয়ে যেতে পারে। ঠিক আছে, তো আশা করি আর এক্সপ্লেন করার দরকার নেই কথাটা। তারপর তাদের ক্ষেত্রে আমি বললাম যে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম তারা 14 থেকে 15টা ইউনিভার্সিটি যেন আবেদন করে এবং সাবজেক্টগুলো যেন সাবজেক্ট চয়েসটা যেন তারা ঠিকমতো দিতে পারে। ঠিক আছে, তো ন্যূনতম আপনি 14 থেকে 15টা আবেদন করলে আমার বিশ্বাস যে আপনি একটা সাবজেক্ট পাবেন। হয়তো প্রথম কয়েকটা মেরিট লিস্টে আপনার নাও আসতে পারে, বাট ওয়েট করতে হবে। জিএসটিটা হচ্ছে একটা লং প্রসেসের জিনিস, সো আপনাকে ওয়েট করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, সো আপনার কয়েকটা মেরিট পরে হয়তো চলে আসবে, সো আপনি একটু ধৈর্য ধরবেন এবং ভালোভাবে সাবজেক্ট চয়েসটা দেওয়ার জন্য অনুরোধ থাকবে। তারপর লাস্ট কেস যাদের মার্কস হচ্ছে আসলে 38-এর নিচে তাদের ক্ষেত্রে আমার কমেন্টটা কি? তাদের ক্ষেত্রে আমার কমেন্টটা হচ্ছে তাদের ক্ষেত্রে বিজ্ঞানের সাবজেক্ট নাও আসতে পারে আবার আসতেও পারে। ঠিক আছে, সো তাদের ক্ষেত্রে আমি এই কোটেশনটা দিলাম যে তাদের ক্ষেত্রে বিজ্ঞানের সাবজেক্ট নাও আসতে পারে। সো তাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকলো যে আপনারা বিজ্ঞানের সাবজেক্টগুলো আবেদন করবেন এবং মোটামুটি সব ইউনিভার্সিটিতে আবেদন করার চেষ্টা করবেন, প্লাস আপনারা বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করবেন। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। সো আপনাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে আপনারা বিজ্ঞানেরটাও আবেদন করবেন এবং মোটামুটি সব ইউনিভার্সিটিতেই আবেদন করার চেষ্টা করবেন এবং আপনারা বিভাগ পরিবর্তনেও আবেদন করবেন। ঠিক আছে, তো এই হলো মোটামুটি
একটা পরামর্শ যে কত নাম্বার পর্যন্ত আসলে সেফ থাকা যায়, বা এটা বলতে পারেন একরকম একটা অ্যালার্মিং থিং যে আপনি এত পর্যন্ত সাবজেক্ট হয়তো পেতে পারেন, এরপরটাকে আমি ডেঞ্জার জোনে রেখেছি। এখন সেটা হয়তো বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, সেটা একমাত্র উপরওয়ালাই জানে, বাট আমি জাস্ট আমার দিক থেকে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করলাম। এরপর চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডটা হচ্ছে মোটামুটি কারা সেফ পজিশন, ঠিক আছে? এটাও সম্পূর্ণ আমার মতামত, এটাও আমার সাথে অন্যের একটা ভিন্নতা থাকতেই পারে, ঠিক আছে? আমি জাস্ট আমার মতামতটা শেয়ার করলাম, এটার সাথে অন্যের মতামত বা অন্যের কোনো তথ্যকে মিলানোর আপনারা চেষ্টা করবেন না, ঠিক আছে? সো মোটামুটি সেফ পজিশন কারা, তাদের মধ্যে যদি আমি ক্যাটাগরাইজ করি, যারা জীববিজ্ঞান প্লাস গণিত দাগিয়েছে তাদের ক্ষেত্রে আমি সেফ পজিশন ধরেছি 26,000 পর্যন্ত। তারা ইনশাল্লাহ আশা রাখতে পারেন যে আপনাদের সাবজেক্ট হয়তো চলে আসবে, ঠিক আছে? তারপর সেকেন্ডলি যারা হচ্ছে গণিত প্লাস বাংলা অথবা ইংরেজি দাগিয়েছেন তাদের ক্ষেত্রে আমি ধরেছি যে 25 থেকে 26,000 পর্যন্ত আপনারা সেফ থাকতে পারেন যে আপনাদের সাবজেক্ট আসবে। আর যারা জীববিজ্ঞান প্লাস বাংলা অথবা ইংরেজি দাগিয়েছেন তাদের ক্ষেত্রে আমার প্রেডিকশনটা হচ্ছে আপনারা 22,000 পর্যন্ত মোটামুটি সেফলি সাবজেক্ট পাবেন বলে আমি আশা ব্যক্ত করছি, ঠিক আছে? সো এই হলো মোটামুটি মানে কিছু কতিপয় জিজ্ঞাসা নিয়ে আসলে একটা ভিডিও বা একটা ফেস। আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে আমি বলতেছি, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস আসলে আপনি কিভাবে দিবেন। তো সেটার ক্ষেত্রে আপনাকে একটা মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য আমি গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের একটা অংশ এখানে তুলে ধরবো, ঠিক আছে? এবং মোটামুটি এই রকমই আপনি সাবজেক্ট চয়েসটা ওখানেও পাবেন। সো আমি স্লাইডটা শেয়ার করছি, ঠিক আছে? আপনারা জাস্ট কথাগুলো শুনুন, তারপর আপনারা আইডিয়া পেয়ে যাবেন। এই যে স্লাইডটা, এটা হচ্ছে গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্লাইড, এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের স্লাইড না, আসলে গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্লাইড, ঠিক আছে? তো গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা জানেন যে আপনাদের হচ্ছে চুয়েট, কুয়েট, রুয়েট সমন্বিত যে অ্যাডমিশন টেস্টটা হয়, সেখানে আপনার 3 ইউনিভার্সিটির টোটাল 38টা ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? সো এবং শিক্ষার্থীরা যখন সাবজেক্ট চয়েস প্রদান করতে যায় তখন তারা 38টা ইন্ডিভিজুয়াল অপশন পায় তারা, এবং সেখান থেকে এটা হলো একটা শিক্ষার্থীর যে সাবজেক্ট চয়েস দেওয়ার সিস্টেম। তো এলোমেলো আকারে আপনার অনেকগুলো সাবজেক্ট থাকবে, আপনি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং 38টা পাচ্ছেন, আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আপনি 24টা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো সাবজেক্ট রয়েছে আপনার বিজ্ঞানের, যদি আপনি হচ্ছে গণিত প্লাস জীববিজ্ঞান থাকেন, আপনি হচ্ছে 24টা ইউনিভার্সিটির আন্ডারে থাকা সকল সাবজেক্ট চয়েস পাবেন। আমি ধরে নিলাম যে আপনি 200, 250টা বা 300টা সাবজেক্টের একটা লিস্ট পেলেন, ঠিক আছে? সেখান থেকে আপনাকে চয়েস করতে হবে। যারা হচ্ছে আপনারা জীববিজ্ঞান প্লাস বাংলা অথবা ইংলিশ দেখাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে হয়তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো শো নাও করতে পারে, অথবা যে ইউনিভার্সিটিগুলোতে আপনার ওই ক্রাইটেরিয়াটা দেয়নি যে আপনি ম্যাথ না দেখালে ইঞ্জিনিয়ারিং পাবেন না, সেসব ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর অপশন পাবেন, ঠিক আছে? সো একটু কম বেশি হতে পারে। সো ওইরকম আপনি স্বতন্ত্র অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? এখন সেখান থেকে আমার সাবজেক্ট চয়েস আমি কিভাবে সাজাতে পারি? সাবজেক্ট চয়েস আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। অনেকে মনে করে কি আপনার সাবজেক্ট চয়েসটা এমন হয়, বা অনেকে জানেই না যে সাবজেক্ট চয়েস আসলে কীভাবে দিতে হয় এসব ক্ষেত্রে। অনেকে মনে করে যে সাবজেক্ট চয়েসটা এভাবে দিতে হয় যে আমি ধরেন সাপোজ একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট দিলাম, সাস্টের আমি সিএসসি দিলাম, তাহলে আমাকে ক্রমান্বয়ে বাকি সিরিয়ালগুলো সাস্টেট দিতে হবে, এরকম মনে করে অনেকে। বিষয়টা হলো তেমন না। আপনার ইন্ডিভিজুয়াল চয়েস মানে হচ্ছে আপনার পছন্দ মতো আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন। আপনি চাইলে হচ্ছে ফার্স্টে দিলেন সাস্টের সিএসসি, সেকেন্ডলি আপনার পছন্দ হচ্ছে কি খুলনা ইউনিভার্সিটির সিএসসি, অথবা আপনার অন্য কোনো ইউনিভার্সিটির একটা সাবজেক্ট পছন্দ, আপনি চাইলে সেটাকে সেকেন্ডলি দিতে পারেন, থার্ডলি আপনার পছন্দ এভাবে দিতে পারেন, ঠিক আছে? সেভাবে আপনি আলাদাভাবে শাফেল করে দিতে পারেন। অথবা আপনার যদি এমন মনে হয় যে না আমার সাস্টেই পড়তে হবে, তাহলে আপনি সাস্টেরগুলোকে আগে দিন, ঠিক আছে? তারপর আপনার পছন্দের ইউনিভার্সিটিগুলো সাবজেক্টগুলোকে আগে দিন, ঠিক আছে? সো এইভাবেও সাবজেক্ট চয়েস করা যায়, ঠিক আছে? ওই জিনিসটাকে আমি মূলত রেফারেন্স হিসেবে শো করার জন্য আমি এই গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট চয়েসটা দিলাম। যেমন এখানে দেখেন একজন শিক্ষার্থীর সাবজেক্ট চয়েস এমন হয়েছে যে তার পছন্দের প্রথম সারিতে হচ্ছে চুয়েটের ত্রিপলি, সেকেন্ডলি সে চুয়েটের সিএসসি দিয়েছে, থার্ডলি সে মেকানিক্যাল দিয়েছে চুয়েটের, ফোর্থলি সে সিভিল দিয়েছে চুয়েটের। এরপর সে ফিফথ অপশনে গেল কি যে তার কুয়েটের ত্রিপলি পছন্দ, সো সে কুয়েটের ত্রিপলি দিল, তারপর সে সিএসসি কুয়েটের দিল সিএসসি, তারপর তার পছন্দের রুয়েটের, এভাবে দিল, ঠিক আছে? সো সে বিভিন্নভাবে তার
পছন্দক্রমটা সাজিয়েছে। সো এভাবে চাইলে আপনারাও সাজাতে পারেন। তো বিষয়গুলোর ক্ষেত্রে আমি বললাম কি যে কোন ইউনিভার্সিটির কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টটা আপনার পছন্দ, তার অবস্থা কি, টিচার সংখ্যা কেমন, ফ্যাসিলিটিস কেমন, সেটা জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই ফ্রি সময়টা, এখন যেটা সময় পাচ্ছেন, এই সময়টা আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে ওই ডিপার্টমেন্টটা সম্পর্কে জানুন, সেখানে টিচার সংখ্যা কেমন, টিচার কোয়ালিটিস কেমন, ঠিক আছে, সেগুলো জানুন। কোনো পরিচিত ওই ইউনিভার্সিটিগুলোর কোনো পরিচিত সিনিয়র থাকলে তাদের কাছ থেকে ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানুন, প্রোগ্রেস সম্পর্কে জানুন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা ওই ইউনিভার্সিটি থেকে পরে ফিউচারে ওই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সিনিয়ররা এখন কোথায় কী করতেছে না করতেছে সেগুলো সম্পর্কে জানুন। এগুলো সব জানার মাধ্যমে আপনি আপনার সাবজেক্ট কোনটা পছন্দ, কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টটা পছন্দ, কোনটা বেশি আপনার জন্য প্রেফারেবল, বা কোনটা আপনার লাইফের জন্য ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হতে পারে, সেগুলো আপনি বাছাই করে নিন এর মধ্যে। কারণ আপনি পরবর্তীতে যখন সাবজেক্ট চয়েসের সময় চলে আসবে, আপনি কিন্তু ওই সময়টা পাবেন না চিন্তা করার যে আপনার জন্য কোন সাবজেক্টটা বেটার, কোন সাবজেক্টে গেলে আমি ভালো ফ্যাসিলিটিস পাবো, বা কোন ইউনিভার্সিটিতে গেলে আমি ভালো ফ্যাসিলিটিস পাবো, কোন ইউনিভার্সিটিতে সেশন জট তুলনামূলক কম, বা কোন ইউনিভার্সিটিতে সেশন জট তুলনামূলক বেশি, সেগুলো সম্পর্কে আপনার জানার এখন একটা মুখ্যম সময়। সো আমি বলবো এগুলো সম্পর্কে আপনি জানুন, তারপর আপনি আপনার সাবজেক্ট চয়েসটা সাজান, এবং ইন্ডিভিজুয়ালি আপনি আপনার সাবজেক্ট চয়েসটা সাজাতে পারবেন, যেটা এখানে এই ছবিটাতে দেখালাম, ঠিক আছে। সো মোটামুটি এই কথাগুলোই ছিল আমার আসলে এই ভিডিওতে শো করার একটা পার্ট, ঠিক আছে। সো আশা করি স্টুডেন্টদের আর কোনো ওই রকম প্রশ্ন নাই, বা আমার এখন আর মনে পড়ছে না, ঠিক আছে। আরেকটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ভাইয়া আমার পজিশন অত, আমি কোন সাবজেক্ট পেতে পারি। এটা আসলে ভাইয়া বা আপু যারাই শুনছ, এটা আসলে বলাটা ডিফিকাল্ট। এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না বলে দেওয়া যে আপনি অত পজিশনে ওই অমুক ভার্সিটির ওই সাবজেক্টটা পাবেন। আপনি 23,000 পজিশনে জিএসটি ইউনিভার্সিটিতে সিট পাবেন কিনা সেটা বলা যায়, আপনি হয়তো পেতে পারেন, কিন্তু কোন সাবজেক্ট পাবেন সেটা যদি বলেন, সেটা আসলে আপনার জন্য লজিক্যাল কোনো প্রশ্ন হচ্ছে না, ঠিক আছে। কারণ সেটা আমরা জানি না, আমরা অথরিটির কেউ না, ঠিক আছে। সো এটা বলাটা ডিফিকাল্ট। সো এরকম প্রশ্ন আপনারা করবেন না বলে আশা করছি, এবং এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছেও জানা নাই, যার কারণে আমি এই প্রশ্নগুলো এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে নিই, ঠিক আছে। সো এর বাইরে মোটামুটি যা যা জিজ্ঞাসা ছিল বা থাকে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে সক্ষম হবেন এবং উপকৃত হবেন, এবং আশা করি আমার কথাগুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো আজকের ভিডিওটা এতটুক। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট সার্ভিসটা আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম।